আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তোমার জন্য আমার বেগম আমাকে অপরাধী ভেবে নিয়েছেন? আর অনেক কথা শুনতেও হলো। ওনাকে স্পর্শ করার অধিকার তো আমারও নেই। তাহলে তোমার কি করে এতটা দুঃসাহস হলো? তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে বাঁচিয়েছি, তবে তুমি যদি ওনাকে ছোবল মারতে তাহলে তোমার অবস্থা কি হতো? ওনার তেজ সহ্য করার ক্ষমতা নেই তোমার মধ্যে। তোমার বিষে তো মানুষ শুধু একবার মারা যায়, তাকে রোজ রোজ মরতে হয় না। বুঝেছ? আমি আপনাকে স্পর্শ করার চেষ্টা করিনি যোধা বেগম। আমি ওই সাপটার প্রাণ বাঁচালাম। কিছু গন্ধে আমি বিপদের সংকেত পেয়ে যাই, আর কিছু গন্ধ আছে যা এই শাহেনশাকে বিপদের মধ্যে ফেলে দেয়। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমি আল্লাহকে দিতে চাই। আজ যদি ওই সাপটার কিছু হয়ে যেত তাহলে তার দায় আমার বেগমকে নিতে হতো। আমি তো মজা করছিলাম, আপনি হাসতে পারেন। নিশ্চিন্তে ঘুমুন। আমি যা কথা দিই তা রাখি, আমি আপনার কাছে যাব না। আচ্ছা, আপনি আমার মনের কথা কি করে জানতে পারেন বলুন তো? আমি একজন শাহেনশাহ, তাই আমাকে সব সময় সতর্ক থাকতে হয় যোধা। আপনি নিশ্চিন্তে ঘুমুন। আমি জানি যে আমার যোধা বেগমকে তুমি হত্যা করতে এসেছিলে, কিন্তু তুমি অসফল হয়েছ। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমাকে হত্যা করব না। আমি আজমের শরীফ যাচ্ছি, সেই জন্য আমি কোনো পাপ করতে চাই না। জালাল এগিয়ে যাচ্ছিলেন আজমের শরীফের দিকে, কিন্তু যোধা যথেষ্ট লজ্জিত ছিলেন, কারণ উনি জালালকে অনেক কিছুই বলে ফেলেছিলেন। দাঁড়াও। আসসালামু আলাইকুম ফকির সাহেব। খোদা আপনার সুনাম এবং সাম্রাজ্যের রক্ষা করুন। ফকির সাহেব, আপনার কাছে এত গয়না আর পোশাক কেন? পাশের এই সমস্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তার ফলে গ্রামের পর গ্রাম উজাড় হয়েছে। গৃহহীন তো হয়েছে গরিবরা। না পরবার মতন পোশাক আছে, না খাবার মতন কোনো খাদ্যশস্য। তাই গ্রামে গ্রামে গিয়ে খোদার বান্দাদের কাছ থেকে, খোদার বান্দাদের জন্যই শস্য এবং পোশাক জোগাড় করছি, যাতে গরিবদের একটু সাহায্য হয়। দাঁড়ান যোধা বেগম, এগুলো আপনি এখন খুলবেন না। আপনি ওই দিকে যেতে পারেন। কিরকম বাদশা আপনি! নিজের কর্তব্যও জানেন না। আর কেমন মানুষ! মানবিকতা নেই। প্রজারা খিদেতে মরছে, তাদের জন্য কিছু করবেনও না, আবার আমাকেও করতে দেবেন না। ফকির সাহেব, আমার বেগমকে তার গহনা খুলতে না দেওয়ার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ, গহনা ছাড়া
বেগমের জৌলুস কমে যায়, আর দ্বিতীয় কারণ, আমার গহনার মূল্য ওনার গহনার থেকে অনেক বেশি। না না বাদশা সালামত, এই পাগড়ি দেবেন না, এ আপনার সম্মান, খুবই মূল্যবান। মূল্য অনেক বেশি, তাই ভাবলাম যদি এতে আপনাদের কোনো উপকার হয়। আর যদি আপনি সম্মানের কথাই বলেন, তাহলে বাদশার কাছে তার প্রজাদের সম্মান তার সম্মানের চেয়ে অনেক বেশি। আমরা আজমের শরীফ দরগাতে যাচ্ছি সাধারণ মানুষ হয়ে, আর সেখানে বাদশা শুধু আল্লাহ। পাগড়ি ছাড়া বাদশা পূর্ণ হন না। আমি আপনার উপর রেগেছিলাম যখন আপনি আমার অলংকার ফকির বাবাকে দিতে বারণ করেছিলেন। সেই সময় ক্রোধ আমারও কিছু কম ছিল না। সেই সময় আমি শুধু জালাল ছিলাম, আকবর নয়। আমিও সে সময় কি করে জানবো যে আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে আজমের শরীফের যাত্রা থেকে? ওপরওয়ালা আপনাদের আশীর্বাদ করুন। ওনার আশীর্বাদের হাত সর্বদা আপনাদের দুজনের মাথার উপর থাকুক। খুব ভালো লাগছে এটা দেখে যে বাদশাহ এখানে এসেছেন নিজের তাজ খুলে রেখে একজন সাধারণ মানুষের মতো আশীর্বাদ নিতে। যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে তখন সে অনেক উঁচুতে উঠে যায়। যোধা বেগম, এখানে দোয়া মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে চাইতে হয়। যদিও আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, আপনি না চাইলে দোয়া নাও চাইতে পারেন। আমার ইচ্ছে আছে শেহনশাহ। আমি এখানকার কথা খুব শুনেছি। সারা পৃথিবী থেকে সব ধর্মের মানুষ এখানে আসেন। শুনেছি ঈশ্বরের খুব প্রিয় উনি। সংসারের যে কোনো শেহনশাহর থেকে বেশি ক্ষমতাবান, কিন্তু ততটাই দয়ালু। উঁচু নিচু, ছোট বড়, ভালো মন্দ যিনি এখানে আসুন না কেন, সবাইকে নিজের স্মরণে নেন, সবার হৃদয়ে ভালোবাসা ছড়ান। এমন পবিত্র স্থান আমার কাছে সত্যিই পূজনীয়। ওনার কাছে যা প্রার্থনা করব আমাদের তা সঠিক পথে দেখাবে। সুবহানাল্লাহ, অত্যন্ত পবিত্র রুচি সম্পন্ন কথা বললেন বেগম সাহেবা। আপনার এই ভাবনা আপনার উচ্চ বিচারকেই দর্শায়। আমার পূর্ণ বিশ্বাস আপনার দোয়া কবুল হবে, আপনার ইচ্ছা পূরণ হবে। শাহেনশাহ জালালউদ্দিন এবং বেগম যোধা, গরিব নওয়াজ খ্বাজা সাহেব
তার দৃষ্টি আপনাদের সর্বদা সুরক্ষিত রাখুক, আপনাদের এখানে এই একসাথে আসা সর্বদা বজায় থাকুক। খোদা আপনাদের দুজনের এই মিলিত জীবন সর্বদা অটুট রাখুন। মুঘল সাম্রাজ্য খুব শীঘ্রই তার উত্তরাধিকার পাক। আপনাদের যুগল রূপ পূর্ণ এবং আলোকিত হোক। আপনাদের দুজনের সঙ্গ আমৃত্যু একটি দৃষ্টান্ত হয়ে থাকুক। আমার মনে হয়েছিল উনি এই কথাগুলো সেই জন্যই বলছেন কারণ উনি আমাদের সম্পর্কের কথা জানেন না, কিন্তু আমি জানতাম না যে ওনার এই দোয়া একদিন আমাদের জন্য সত্যি হয়ে দাঁড়াবে। আজমের শরীফ পৌঁছে আমাদের যাত্রা কিন্তু শেষ হয়নি, বরং এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এটা খেয়ে নিন, আপনারা যেন কি বলেন। শাহেনশাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন, ওনাকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ আমায় দিন। তাহলে আপনি কি চাইলেন যোধা বেগম? মনস্কামনা করার পর কি চাইলাম বলতে নেই, না হলে সেটা পূরণ হয় না। কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলতাম। কি? এটাই যে আমি আমার জন্য কিছুই চাইনি। কেন? আমি আপনার কাছ থেকে অনেক কিছু নিয়েছি যোধা বেগম, সেজন্য আপনার জন্য আমি দোয়া করেছি যাতে আপনার দোয়া পূর্ণ হয়। এমনিতে আপনি এখানে প্রথমবার এসেছেন, তাই আমি চাইব আপনার সব ইচ্ছে পূরণ হোক। আমিও এটাই চাই যে আমার ইচ্ছে পূরণ হোক। ভালো হলো যে আপনি নিজেই এই ইচ্ছে পূরণ করলেন। প্রথমবার বাদশার মধ্যে আমি এক অন্য মানুষকে খুঁজে পেয়েছিলাম শাহেনশাহ, যার মনে বিধাতার জন্য সম্মান ছিল, যিনি হৃদয় না থাকার দাবি করেন। তার মধ্যে কোথাও না কোথাও একটা স্পন্দন উপলব্ধি করেছিলাম আমি, আর আপনাকে দেখে আমি চমকে গিয়েছিলাম। যখন মানুষ আর খোদার মধ্যে দূরত্ব কমে আসে তখনই এরকম হয় বেগম মারিয়ামুজ্জামানি। সেই সময় আমি খোদার কাছে চলে গিয়েছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ। সেই জন্য সবাই বলে খোদার কাছাকাছি গেলে হৃদয়ে শান্তি পাওয়া যায়। এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে খোদার চিন্তায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। অপরাধ নেবেন না হুজুর, আপনার হাতে এই জিনিস সব ঠিক আছে তো? অবাক হয়ে গেলাম আজগার সাহেব, আজ খুব ভালো সময় কাটালাম। কাল সকালে যোধা বেগমকে নিয়ে আমি শিকারে যাব। যেমন আপনার হুকুম, আমরা প্রস্তুতি নিচ্ছি, আর আমরাও আপনার সঙ্গে যাব। না আজগার সাহেব, আমরা দুজনেই যাব। আপনার ক্ষমতা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু ওখানে বিপজ্জনক বাঘ রয়েছে। আজগার সাহেব, আমি আর যোধা বেগমই শুধু শিকারে যাব।
মাফ চাইছি শাহেনশাহ, কিন্তু আপনার সুরক্ষা। আপনি চিন্তা করবেন না, কাছাকাছি থাকবো। আপনারা সবাই আমাদের সঙ্গে যাবেন, কিন্তু দূরে থাকবেন, ঠিক আছে? এটা আমি মেনে নিতে পারবো না। আমি তো এখানে আপনার সঙ্গে এসেছিলাম প্রার্থনা করতে, সৎ উদ্দেশ্য নিয়ে। আমি নিজের চোখের সামনে নির্দোষ প্রাণীদের হত্যা করতে দেখতে পারবো না। স্বীকার করা আমার শখ যোধা বেগম, তাই আমাকে বাধা দেবেন না। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন, না স্বীকারও করতে পারেন। আমি শুনেছি আপনার লক্ষ্য খুবই ভালো। আমাদের ওখানে নির্দোষ প্রাণীদের প্রাণ নিয়ে মনোরঞ্জন করা হয় না। আপনাদের ওখানে কেউ কি কোনো স্বীকার করে না? মনে রাখবেন যোধা বেগম, আমি আপনাকে না বাঁচালে ওই সাপ আপনাকে ছোবল মারত। এই পৃথিবীতে বাঁচার জন্য একজনকে আরেকজনকে মারতেই হয় যোধা বেগম। কিন্তু এখানে প্রাণ বাঁচানোর নয়, প্রাণ নেওয়ার কথা হচ্ছে, তাও আবার মনোরঞ্জনের জন্য। নিজের মিথ্যে অহংকারকে প্রমাণ করার জন্য আপনি নির্দোষ প্রাণীদের হত্যা করবেন? আপনি চাইলে এটাকে আমার অহংকার ভাবতে পারেন, কিন্তু শিকার আমার শখ নয়, অভ্যেস। আর আমি আমার অভ্যেস বদলাতে চাই না। যে এটাকে বানিয়েছে দারুণ বানিয়েছে। আগুন বের হয়, এর সামনে যে থাকে তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায়। এর সামনে যে থাকে তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায়। আপনি কি আমার সঙ্গে কথা বলবেন না বলেই ঠিক করেছেন? আপনার মতন অদ্ভুত মানুষ আমি কখনো দেখিনি। আমাদের মধ্যে এত কিছু হয়েছে, না চাইতেও এই জঙ্গলে আপনার সঙ্গে শিকারে আসতেই হলো। আবার আপনি চাইছেন আপনার সঙ্গে কথাও বলি? ব্যাস যোধা বেগম, অনেক হয়েছে। কি করবেন আপনি? একটা গভীর জঙ্গলে একজন শাহেনশাহ কি করতে পারেন? শিকার। সেটা আমি আপনাকে করতে দেব না। আপনি আমাকে বাধাও দিতে পারবেন না। বাধা দিতে পারবো, ঠিক সেদিনের হরিণটার মতন, যাকে শিকার করতে চেয়েছিলেন আপনি আর রোকেয়া বেগম। ও তাহলে আপনিই ছিলেন? মানে আপনি প্রথম থেকেই ভেবেছিলেন রোকেয়া বেগমকে পরাস্ত করার কথা? রোকেয়া বেগমের সঙ্গে আমার কোনো লড়াই নেই, বরং তার সাথে যিনি অকারণে নির্দোষ প্রাণীদের হত্যা করতে চান। অকারণে কোথায় যোধা বেগম? সেই প্রাণীর তো গর্ব হবে যে সে শাহেনশাহর হাতে প্রাণ দিয়েছে। আর আমার খারাপ লাগবে যে একজন পশুকে অন্য আর এক পশু মেরে ফেলেছে। কে পশু আর কে মানুষ তার সিদ্ধান্ত এই অস্ত্র নেবে। অস্ত্রশস্ত্র আত্মরক্ষার জন্য বানানো হয়, নির্দোষ প্রাণীদের হত্যা করার জন্য নয়। আপনি দয়া করে চুপ করুন যোধা বেগম, আর জোরে কথা বলবেন না। আমি চাই না যে শিকার সতর্ক হয়ে যাক। পাখিরা ডাকছে, মনে হচ্ছে শিকার আশেপাশেই রয়েছে।